আজকে এমন অবস্থা তপসিয়াতে গত 15 বছরে 20 বছরে বলুন তো সব দোষ খালি এই গরিব মানুষগুলোর। যদি এই মানুষগুলো চাইতেন একটা লিগাল বাড়ি কেনার, যদি কেউ চাইতেনও, চাইলেও ওখানে লিগাল বাড়ি কেনার উপায় নেই, একটা লিগাল বাড়ি তৈরি হয়নি। ওদের আজকের কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফয়েজ খান, সে দেখি মিডিয়াতে বাইট দিয়ে বলছে, ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে এরকম ব্যাপার, ইল্লিগাল বাড়ি নোটিশ দেওয়া হচ্ছে, কর্পোরেশন ভাঙছে, আপনি কি বলবেন? বলছে আমি 10 বছর হলো কাউন্সিলর হয়েছি, তার আগে কি হয়েছে আমি বলতে পারবো না। আমি কাউন্সিলর হওয়ার আগে এই বাড়িগুলো তৈরি হয়েছে, তখন আমি কাউন্সিলর ছিলাম না। আমি নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি। তপসিয়ার 80% বাড়ি ইল্লিগাল, যদি ভাঙার থাকে ভাঙুন। তার একদিন আগে শুভেন্দু অধিকারী ওই মিটিং করতে গিয়ে আপনারা দেখেছেন ফলতায় সম্পত্তির হিসাব দিয়েছে। মমতা ব্যানার্জির পরিবারের কতগুলো সম্পত্তি, অভিষেক ব্যানার্জির কত সম্পত্তি, কার কত সম্পত্তি, জাহাঙ্গীর খানের কত সম্পত্তি, তার সঙ্গে হিসাব দিয়েছে যে ফয়েজ খানের 90টা প্রপার্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছে, ফয়েজ খান জানে আজ না কাল ভেতরে ঢুকলাম বলে। আগের দিন মুখ্যমন্ত্রী বলেছে, পরের দিন যখন মিডিয়া জিজ্ঞেস করছে বাপ বাপ বলে, তখন কোথায় মমতা ব্যানার্জি আর কোথায় তৃণমূল সব মাথায় উঠেছে, তখন খালি শুভেন্দু অধিকারীকে চেনে। তখন বলছে যে 80% বাড়ি ইল্লিগাল তপসিয়ার। আমি সরকারকে স্বাগত জানাচ্ছি, তারা ভালো কাজ করছে, ভাঙছে ভাঙুক। আমি 10 বছর কাউন্সিলর, তার আগে কি হয়েছে আমি জানি না। আরে ভাই, তুই 10 বছর কাউন্সিলর, 10 বছর আগে কে কাউন্সিলর ছিল ওখানে? ওই 66 নম্বর ওয়ার্ডে তুই 10 বছর কাউন্সিলর। 10 বছর আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল তোর মা রিফাত জাভেদ, জাভেদ খানের বউ, ফয়েজ খানের মা রিফাত জাভেদ ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তার আগে 15 বছর, 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত, 2010 থেকে 2015, ভুল বললাম, 2010 থেকে 15 পর্যন্ত রিফাত জাভেদ, ফয়েজ খানের মা, তিনি কাউন্সিলর ছিলেন। তার আগে 1995 সাল থেকে 2010 সাল 15 বছর কাউন্সিলর কে ছিল? ফয়েজ খানের বাবা জাভেদ খান ওখানকার কাউন্সিলর ছিল। বামফ্রন্ট সরকারের আমলে জাভেদ খান 95 সাল থেকে ওইখানকার কাউন্সিলর। এখন বলছে আমি জানি না, আমি 10 বছর হলো কাউন্সিলর হয়েছি, তার আগে কি হয়েছে জানি না। এরপরে বলবে আমি জাভেদ খানকে চিনি না, আমি রিফাত জাভেদকে চিনি না, আমি নাম শুনে আমার বাপ্পাকে চিনতে পারছি না। বাপ্পাকেও আর চিনতে পারবে না, শুভেন্দু অধিকারী এমন বাস দিয়েছে। লজ্জা করে না দাঁড়িয়ে আজকে বলছে তপসিয়ার 80% বাড়ি ইল্লিগাল, ভাঙতে এলে ভাঙুক। আরে তুই একখানা চোর, তোর 90টা বাড়ি রয়েছে। তুই একখানা চোর, তোর 90টা বাড়ি রয়েছে। তোর একটা বাড়ি ভাঙা হবে, তুই আর একটা বাড়িতে চলে যাবি। সেই বাড়ি ভাঙা হবে, তুই তার পাশের বাড়িতে চলে যাবি। সেই বাড়িটা ভাঙা হবে, তার পাশের বাড়িতে চলে যাবি। তোর তো একটার পর একটা বাড়ি আছে। এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর কি আছে? এই খেটে খাওয়া গরিব মানুষগুলোর কি আছে? তাদের বাড়ি ভাঙা হবে? কি দোষ বলুন তো এই মানুষগুলোর? বেশিরভাগ মানুষ পড়াশোনা করার সুযোগ পাননি। যারা, আমি আগের দিন 3-4 দিন আগে ওখানে যেদিন ডেমোলিশনের দ্বিতীয়বার ডেমোলিশন করতে এলো, ওটাকে আমরা স্টে অর্ডার করলাম, করে ওখানে গেলাম। আপনাদেরকে বলছি, দেখলে চোখে জল আসে। আপনারা দেখবেন ভিডিওটা। এখন এগুলো তো এই এবিপি আনন্দ 24 ঘন্টার মতো চ্যানেলগুলো তো এখন দেখাবে না। আপনারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে দেখে থাকবেন। ওখানে গেছি, দেখি ওখানে একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মানে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সে তার সাথে কথোপকথনটা আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে। মেয়েটা এসে বলছে, তার মা বলছে যে আমি হাওয়াই চটি রাবার কাটার কাজ করি। ওই তপসিয়ার মধ্যে একটা ঘরে, জিজেখান রোডে একটা ঘরে, সে ভদ্রমহিলার স্বামী মারা গেছেন, তিনি একা মহিলা, হাওয়াই চটি রাবার কাটেন, কেটে মাস গেলে সামান্য কিছু টাকা উপার্জন করেন। সেই টাকা দিয়ে মেয়েকে পড়ান। মেয়েটা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তারপরে সেই মেয়েটার ইচ্ছে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ার, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ার। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুই কোন কোন কলেজে ফর্ম তুলেছ? বলছে কোনো কলেজে ফর্ম তুলিনি দাদা এখনো। আমি বললাম যে এতদিন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, এবার তো ফর্ম দেওয়া বন্ধ হয়ে গেছে অর্ধেক কলেজে, এখনো ফর্ম তোলেনি কেন? বলছে কি করব ফর্ম তুলে, আমাদের তো সব বিল্ডিং ভেঙে দেওয়া হবে, বাড়ি ভেঙে দেওয়া হবে, বাড়িটাই থাকবে না, আমি আর ফর্ম তুলে পড়াশোনা করে কি করব? কি দোষ আছে বলুন তো এই মেয়েটার? কি দোষ আছে সেই মায়ের, যে মা নিজের স্বামীকে হারানোর পরে হাওয়াই চটি রাবার কেটে নিজের মেয়েটাকে কম বয়সে বিয়ে দিয়ে দিতে পারতেন, তাকে কাজ করতে পাঠিয়ে দিতে পারতেন। তা না করে মেয়েটাকে বুকে আগলে রেখে
মেয়েটাকে পড়াশোনা করিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেয়েটা পাস করেছে, এবার মেয়েটা জীবনে আরো সামনে এগোতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায় মেয়েটা। কি অপরাধ আছে এই মেয়েটার, কি অপরাধ আছে এই মায়ের, যে চোরগুলোর কোনো শাস্তি হবে না? চোরগুলো পায়ের উপর পা তুলে থাকবে, খালি এদের বাড়িটা ভেঙে দেওয়া হবে। একটার পর একটা বাড়িতে যে ডেমোলিশনের নোটিশ যাচ্ছে, আপনারা দেখবেন, আমার পকেটে সেই নোটিশগুলো রয়েছে, মোবাইলে চাইলে আপনাদেরকে এখন দেখাতে পারি। একটার পর একটা বাড়িতে যে ডেমোলিশনের নোটিশ যাচ্ছে, কার নামে? না জাভেদ খানের বাবার নামে। জাভেদ খানের বাবা হচ্ছে প্রতিটা জমির মালিক। জাভেদ খান নিজে দাঁড়িয়ে থেকে এই বেআইনি বিল্ডিং গুলো বানিয়েছে। এখন যদি বাড়িগুলোকে বিনা নোটিশে ভেঙে দেওয়া হয়, কি নোটিশ দিয়েও যদি 7 দিন পরে 10 দিন পরে ভেঙে দেওয়া হয়, কি হবে জানেন? এর মানে কি জানেন? জমির মালিক তো জাভেদ খান, ওই বিল্ডিং গুলোকে ভেঙে জমিগুলোকে আবার ফাঁকা মাঠ বানিয়ে সে জাভেদ খানের হাতে তুলে দেওয়া হবে, ওর ছেলের হাতে তুলে দেওয়া হবে। মানে কি? ওই জমির ওপর একবার ইল্লিগাল বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিং গুলোকে বিক্রি করে, ফ্ল্যাটগুলোকে বিক্রি করে পয়সা কামিয়েছে। এখন সেই ফ্ল্যাট ভেঙে ওটাকে ফাঁকা জমি করে আবার ওকেই দিয়ে দেওয়া হবে। সেই জমির ওপর এবার দরকার হলে লিগাল বিল্ডিং বানিয়ে সেগুলোকে বিক্রি করে আরেকবার পয়সা কামাবে। মানে ওরা 2 রাউন্ড করে 3 রাউন্ড করে পয়সা কামাবে। মাঝখান থেকে খেটে খাওয়া গরিব মানুষ, তো খেটে খাওয়া গরিব মানুষগুলো রাস্তায় পড়ে থাকবে। আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটাকে আমরা হতে দেবো? এইটা হওয়া উচিত? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, এই জিনিস হওয়া উচিত? এই জিনিস হতে দেওয়া যায়? আজকে এমন রাজনীতি করেছে ওখানে, আপনাদেরকে দেখাতে পারি। এখন কোর্টের যে অর্ডারটা, আপাতত আমাদের পক্ষে হয়েছে অর্ডারটা, যে অর্ডারে বলা হয়েছে যে এখন এভাবে বিনা নোটিশে ডেমোলিশন করা যাবে না, যতক্ষণ না আদালত থেকে স্যাংশন করছে ততক্ষণ পর্যন্ত ডেমোলিশন করা যাবে না, বিল্ডিং ভাঙা যাবে না। সেই অর্ডারে আপনাদেরকে এখন দেখাতে পারি, আমাদের পক্ষে যারা আইনজীবী ছিলেন, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা ছিলেন, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস আমাদের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন, তারা বলছেন যে দেখুন, বাড়িগুলোকে রাতারাতি ভেঙে দিচ্ছেন, এত গরিব মানুষ কোথায় যাবে? এদের রাইট টু লাইফ আছে, বেঁচে থাকার অধিকার রয়েছে, মাথার উপর আশ্রয়ের অধিকার রয়েছে, সেটার কি হবে? কোন রকম কোন নোটিশ না দিয়ে এদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে তারা বলেছেন। পাল্টা কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? এই অর্ডারে লেখা রয়েছে, তাদের উকিল কি বলেছে দেখলে শিউরে উঠবেন। তারা পাল্টা যুক্তি দেখিয়েছে যে দেখুন, একটা বিল্ডিং ভাঙার আগে নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। আমরা নোটিশ দিয়েছি সেই বিল্ডিং এর মালিক হিসেবে যার নাম রয়েছে, আমরা তাকে নোটিশ দিয়েছি। কিন্তু তার বাইরে তো আর কাউকে নোটিশ দেওয়া আমাদের কাজ নয়। কেননা এই নোটিশ দেওয়ার ফলে ওই বিল্ডিং এর মালিক ছাড়া আর কার কার অসুবিধা হচ্ছে আমাদের তো জানার কথা নয়। কথাটা ভালো করে ভাবুন, কথাটা ভালো করে বুঝে দেখুন। টেনেন্টও বলছে না, কোথাও এটাও বলছে না যে ওই বিল্ডিং এ যে বাসিন্দারা থাকে, টেনেন্টরা থাকে, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি অথবা দিইনি। কি বলছে? বলছে আমরা বিল্ডিংটা ভাঙবো বলেছি বলে যার যার অসুবিধা হচ্ছে তাদের সবাইকে আমাদের পক্ষে নোটিশ দেওয়া সম্ভব না। এখন আপনি যদি ভেবে দেখেন, সরকারের জায়গা থেকে কথাটা ঠিক, যারা টেনেন্ট ওই বিল্ডিং এ, যারা ঘরগুলোতে আছেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে জাভেদ খানরা তাদেরকে ঘরগুলোতে ঢুকিয়েছিলেন, একটা লোকের নামে একটা কাগজ করে দেয়নি। ইললিগাল বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, সুতরাং বিল্ডিং এর তো, ফ্ল্যাটের তো রেজিস্ট্রেশনের সুযোগ নেই। একটা মিউটেশন পর্যন্ত করে দেয়নি কারোর নামে। এমনকি একটা ইলেকট্রিক্যাল লাইনের মিটার পর্যন্ত কারোর নামে করে দেয়নি, জলের লাইনের মিটার কারোর নামে করে দেয়নি এত বছরে। একটা মানুষ, আমি জানি সেই বাড়িতে থাকে, সে জানে সেই বাড়িতে থাকে, কিন্তু আদালত তো কাগজ চেনে, আইন তো কাগজ চায়। আদালত তো কারোর মুখ দেখে রায় দেবে না, সে তো কাগজ থেকে, ডকুমেন্ট দেখে রায় দেবে। 15 বছর ধরে, 20 বছর ধরে মানুষগুলো ওখানে আছে, একটা মানুষের হাতে একটা কাগজ পর্যন্ত নেই, একটা ইলেকট্রিক্যাল লাইন পর্যন্ত করে দেয়নি এত বছরে। কেন? আমার থেকে ভালো আপনারা জানেন, আজ থেকে কয়েকদিন আগে পর্যন্ত তপসিয়াতে একটা বাড়িতে একটা ইলেকট্রিক্যাল মিটার পর্যন্ত ছিল না। রাস্তা স্ট্রিট লাইট থেকে হুকিং করে করে বাড়িগুলোতে লাইট জ্বলতো, পাখা চলতো, রাস্তা থেকে হুকিং করে। কেন না? প্রত্যেকবার ভোটের আগে, ওই যে তপসিয়ার রেজাল্ট দেখেন না আপনারা, একটা বুথে 900 ভোটার, 895টা ভোট পেয়েছে জাভেদ খান। আর ওই রেজাল্ট দেখিয়ে এরা একদিন বলতো যে দেখো তপসিয়ায় আমরা কি বিখ্যাত, তপসিয়ায় মানুষ আমাদের কত ভালোবাসে। কিভাবে হতো 900টা ভোটের মধ্যে 895টা ভোট জাভেদ খান পেত? একটা বাড়িতে একটা বিদ্যুতের লাইন নেই, বাড়ি বাড়ি গিয়ে বলে আসবে রাস্তা থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বলছে, যদি আমরা জিতেছি
সবকটা ভোট যদি আমরা পেয়েছি তাহলে তোমার বিদ্যুৎ থাকবে, যদি আমরা ভোট না পেয়েছি, যদি একটা ভোট আমাদের বাইরে গেছে তাহলে গোটা গলির সব বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হবে। এইভাবে মানুষকে গোলামি করিয়েছে একদিন ধরে, গোলাম বানিয়ে রেখে দিয়েছে একদিন ধরে। 2016 সালে যখন বিধানসভার ভোট হচ্ছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যদি আমরা জিততে পারি কসবায় তাহলে প্রতিটা গলিতে আমরা কমিউনিটি মিটার বসাবো, যে কমিউনিটি মিটার থেকে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ যাবে আর প্রত্যেকটা বাড়ির মানুষ তারা প্রতি মাসে ইলেকট্রিক বিলটাকে, সেই কমিউনিটি মিটারের বিলটাকে তারা ভাগ করে দেবেন। আমরা এটা বলার পরে আমরা জিততে পারিনি, কিন্তু ওই আন্দোলন আমরা ওখানে করার পরে কিছু কিছু এলাকায় কমিউনিটি মিটার ওরা বসিয়েছিল। কিন্তু একটা লোকের বাড়িতে আজকে যে এই মানুষগুলো কোর্টে গিয়ে দেখিয়ে বলবে কাগজটা যে দেখুন আমি এখানে থাকি, আমি এখানকার টেনেন্ট, এই যে আমার গত 3 বছরের বিদ্যুতের বিল, 4 বছরের বিদ্যুতের বিল, এইটা দেখানোর মতো পর্যন্ত একটা কাগজ একটা মানুষের হাতে নেই। এই রকম ভাবে মানুষগুলোকে রেখে দিয়েছে। তারপরে এখন যখন বুলডোজার আসছে তখন কাউন্সিলর দাঁড়িয়ে বলছে হ্যাঁ ইল্লিগাল বাড়ি ভাঙার থাকলে ভেঙে দাও, আমাকে ছেড়ে দাও। এইটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলুন তো? আচ্ছা, সব তো সেই মানুষগুলোর। একজন গরিব মানুষ পড়াশোনা করার সুযোগ পাননি, নিশ্চয়ই কিছু মানুষ এমন আছেন, দেখুন এখানে দাঁড়িয়ে কোনো মিথ্যে কথা বলবো না, কোনো অযথা নাটক করবো না, কিছু মানুষ অবশ্যই এরকম আছেন যিনি জেনে শুনে ইল্লিগাল বাড়ি কিনেছিলেন। তার আমি তফসিলের ক্ষেত্রে অন্ততপক্ষে বলতে পারি তার একটা কারণ এইটাও, যেটা আমি এর আগেও বললাম, ওখানে গত 15 বছর, 20 বছর, 25 বছর যে সিস্টেমে চলেছে, ওখানে আপনি কালকে গিয়ে চাইলেও একটা লিগাল বাড়ি কিনতে পারবেন না, কারণ লিগাল বাড়ি তৈরিই হয়নি, তৈরি হতে দেয়নি জাভেদ খানরা। কিন্তু বেশিরভাগ মানুষ, 10 জনের মধ্যে 8 জন মানুষ পড়াশোনা করার সুযোগ পাননি, গরিব মানুষ, তিনি জানেন না একটা ফ্ল্যাট যখন কিনছি তখন কি কি ডকুমেন্ট আমাকে নিতে হবে, আমার নামে রেজিস্ট্রেশন হবে, আমার নামে এই তার স্যাংশন প্ল্যান আমায় দেখতে হবে, আমার নামে মিউটেশন হবে, তার নিয়মগুলো জানা নেই। আজকে আমি আপনি বলুন তো, একটা যদি ফ্ল্যাট কিনি আমরা কিভাবে জানি বাড়িটা লিগাল নাকি ইল্লিগাল? আমাদের জানার কোনো উপায় আছে? এই পাশের যে বিল্ডিংটা আছে বা সামনে যে ফ্ল্যাটটা আছে, যদি এখানে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হয়, আমি কি করে জানবো যে এই জমিটা পিডব্লিউডির জমি কিনা, এই জমিটা অন্য কোনো সরকারি জমি কিনা, এই বাড়িটা ঠিকমতো নিয়ম মেনে উঠেছে কিনা? আমার জানার কোনো উপায় রয়েছে? আমরা কিভাবে জানি সাধারণ মানুষ? আমরা ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করি, ব্যাংক থেকে সার্চিং করে, ব্যাংক যদি সার্চ করে তারা যদি আমার লোনকে স্যাংশন করে, আমার যদি লোনকে তারা মঞ্জুর করে, তার মানে বুঝে নিয়ে আমরা যে না কাগজপত্র ঠিক আছে, ফ্ল্যাটটা বৈধ, লিগাল, তাই ব্যাংক লোন মঞ্জুর করলো। যদি ব্যাংক সার্চিং করে বলে যে না এখানে কাগজের সমস্যা আছে, আমরা বুঝে যাই বাড়িটা ইল্লিগাল, আমরা ওখানে যদি মনে করি ইল্লিগাল কিনবো না, আমরা ইল্লিগাল কিনি না। কিন্তু এই যে মানুষগুলো থাকেন এই ঘরগুলোতে, তাদের কাছে তো ব্যাংক লোন তো তারা স্বপ্নে কোনোদিন দেখেনি, ব্যাংক লোন জানেন না কিভাবে ব্যাংক লোন পেতে হবে, ব্যাংক লোনের আওতায় পড়েন না তারা, না তাদের ব্যাংক লোন নেওয়ার মতো ইনকাম রয়েছে, না কারুর সেই ব্যাংকে পুরনো কোনো অ্যাকাউন্ট রয়েছে, 3 বছর 4 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, কেউ মাসে 3000, কেউ মাসে 4000, কেউ মাসে 5000 টাকা ইনকাম করেন, কোন রকমে খেয়ে পড়ে মাথা গুঁজে বেঁচে আছেন। এই মানুষগুলো তো ব্যাংক লোনে ফ্ল্যাট কেনেন না, কারোর কাছ থেকে ধার দেনা করে কিছু টাকা পয়সা জমিয়ে, কারোর যদি পুরনো কিছু জমি ছিল দেশে, সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে কেউ একটা ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাট মানে ওই একটা 100 স্কোয়ার ফুট, 120 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, একচিলতে একটা ঘর, সেখানেই খাবার ঘর, সেখানেই শোয়ার ঘর, পাশ থেকে একটা পার্টিশন তুলে একটা ছোট্ট রান্নাঘর, একটা ঘরের মধ্যেই একটা জায়গাকে ঘিরে একটা পার্টিশন তুলে একটা ছোট বাথরুম, এই তো বলতে লাগে ফ্ল্যাট, এই তো তার ফ্ল্যাটের চেহারা। এই অবস্থার মধ্যে মানুষগুলো আছেন আজকে, সব তো সেই মানুষগুলোর। আর এত বছর ধরে যে প্রমোটারগুলো এই বেআইনি বাড়িগুলো করলো, বিক্রি করলো, কোটি কোটি টাকা ইনকাম করে ওখান থেকে কেটে বললো, তাদের কোনো দোষ নেই। এই তিলজলা থানা থেকে শুরু করে, তপসিয়ার থানা থেকে শুরু করে, কড়িয়া থানা থেকে শুরু করে, এই একটার পর একটা থানা যে এলাকায় এই কনস্ট্রাকশন গুলো হয়েছে, প্রত্যেকটা থানার ওসি গুনে গুনে পয়সা খেয়েছে। গত 15 বছর মমতা ব্যানার্জির আমলে গুনে গুনে পয়সা খেয়েছে। মমতা ব্যানার্জির আমলে হেডচাক চালু ছিল, আপনারা জানেন, গোটা কলকাতা শহর জুড়ে। ইল্লিগাল বাড়ির কারোর বাবার ক্ষমতা ছিল না কোনো প্রমোটারের একটা ইল্লিগাল বাড়ির ছাদ ঢালাই করে। ইল্লিগাল বাড়ির ছাদ ঢালাই করার আগের দিন
স্কোয়ার ফুট মেপে 300 টাকা লোকাল কাউন্সিলরকে 300 টাকা থানার ওসিকে দিয়ে আসতে হতো। 300 600 টাকা স্কোয়ার ফুট মেপে জমা করলে পরের দিন তার ফ্ল্যাটের ঢালাইয়ের কাজ শুরু হতে পারতো। তার টাকা না দিয়ে কোনো প্রমোটারের বাবার ক্ষমতা ছিল না একটা ইল্লিগাল ফ্ল্যাটের একটা স্কোয়ার ফুট ছাদ ঢালাই করে। আপনারা জানেন না? আমরা জানি না? থানার এই পুলিশগুলোকে দেখেছি নাবতে 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 এমন জায়গায় নেমেছিল, প্রত্যেকটা থানায় একটা করে পুলিশের একটা সাব ইন্সপেক্টর এসআই থাকতো, যার আর কোনো দায়িত্ব ছিল না। যার দায়িত্বই ছিল সেই থানা এলাকার মধ্যে কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় বেআইনি বাড়ি উঠছে, খালি সেইগুলোকে দেখা, থানায় এসে ওসিকে জানানো, আর প্রমোটারকে থানায় নিয়ে আসা, তারপর ওসির সঙ্গে টেবিলে বসে ডিল করিয়ে টাকা পয়সা ফাইনালাইজ করা। একটা করে সাব ইন্সপেক্টরকে মমতা ব্যানার্জির আমলে থানায় থানায় দায়িত্ব দেওয়া থাকতো ওই কাজটা করার জন্য। আমরা জানি না? এমন অবস্থা হয়েছিল এই পুলিশগুলোর, এমন বেহায়া হয়েছিল, পুলিশের গাড়িতে একটা করে মেজারিং টেপ রাখতো, আমাদের চোখে দেখা গাড়িতে একটা করে মেজারিং টেপ রাখতো। কোথায় ছাদ ঢালাই হচ্ছে সেখানে গেল, গিয়ে বললো কত স্কোয়ার ফুট ছাদ ঢালাই হচ্ছে, সে তো বললো 600 স্কোয়ার ফুট। বেহায়াগুলো গায়ে পুলিশের উর্দি পরা, গাড়ি থেকে মেজারিং টেপ বার করে গিয়ে আবার দুদিক থেকে ধরে মাপতো, আবার মেপে বলতো না 600 স্কোয়ার ফুট বলছো, এটা 630 স্কোয়ার ফুট। 600 স্কোয়ার ফুটের টাকা দিলে হবে না, 630 স্কোয়ার ফুটের টাকা দিতে হবে। এই করে টাকা তুলে তুলে কাউন্সিলরদেরকে পৌঁছে দিচ্ছে, তৃণমূলের কাউন্সিলরগুলোকে, থানার ওসিগুলোকে। আজকে যদি ইল্লিগাল এই বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বলুন এই থানাগুলোতে গত 15 বছর ধরে যে পুলিশ অফিসারগুলো বসে বসে এই পয়সাগুলো খেয়েছিল, আজকে তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হবে না? কেন তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে ওই টাকাকে বাজেয়াপ্ত করে ওই টাকা দিয়ে গরিব মানুষগুলোর জন্য বিকল্প বাড়ির ব্যবস্থা করা হবে না? আজকে 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনের যারা বিল্ডিং এর এমআইসি ছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের যারা ইন্সপেক্টর ছিল, সব কটা পয়সা খেয়েছে। কর্পোরেশনের যদি এমআইসি পয়সা না খেত, ওই চোর ববি হাকিম যদি পয়সা না খেত, বিল্ডিং এর ইন্সপেক্টর গুলো যদি পয়সা না খেত, কোন প্রমোটারের দাদুর ক্ষমতা ছিল একটার পর একটা বেআইনি বিল্ডিং বানায়? তাহলে বলুন আজকে ববি হাকিমের কাছ থেকে, ওদের কর্পোরেশনের যে বিল্ডিং এর যারা এমআইসি হয়েছে, অতীন ঘোষ থেকে শুরু করে যারা যারা গত 15 বছরে এমআইসি হয়েছিল বিল্ডিং এর, তাদের কাছ থেকে এই যে ইন্সপেক্টর গুলো ছিল কর্পোরেশনের, যদি তারা রিটায়ার করে গিয়ে থাকে, তাদেরকে ধরে তাদের কাছ থেকে এই ঘুষের টাকা বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে কেন এই মানুষগুলোর জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে না? আমরা আদালতের কাছে আবেদন করছি, আমরা সিপিআইএম লড়াই করছি, মানে কোনো বেআইনি কাজকে সমর্থন করার জন্য, কোনো বেআইনি ব্যবসাকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি না। কিন্তু আমাদের একটা প্রশ্ন নিয়ে আমরা লড়াই করছি, আমরা আদালতের কাছে আবেদন করছি, আমরা বুলডোজার তো চলবে, কিন্তু বুলডোজার কার উপর দিয়ে চলবে? এই খেটে খাওয়া মানুষগুলোর উপর দিয়ে চলবে, নাকি চোরগুলোর উপর দিয়ে চলবে? যারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে বসে আছে, এই চোরেদের উপর দিয়ে চলবে। আর যারা উল্লাস করছেন আজকে এই বুলডোজার রাজ দেখে, যারা ভাবছেন তৃণমূল খুব জব্দ হচ্ছে, তাদের কাছে আমরা আবেদন করছি, আমরা সবাই চেয়েছিলাম তৃণমূল হারুক, আমরা চেয়েছিলাম তৃণমূল হেরে বামপন্থীরা জিতুক, হয়তো আপনি চেয়েছিলেন তৃণমূল হেরে বিজেপি জিতুক। আমরা যা চেয়েছি তা হয়নি পশ্চিমবাংলায়, আপনি যা চেয়েছেন তাই হয়েছে। আপনার জয় হয়েছে, আমাদের পরাজয় হয়েছে। আমরা হেরে গেছি, বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তৃণমূলকে হারাতে চেয়েছিলেন কার চোখের জল দেখবেন বলে? তৃণমূল কংগ্রেসের এই চোর নেতাগুলোর, ওই ববি হাকিম, জাভেদ খান, অতীন ঘোষ, শোভন চ্যাটার্জি, তৃণমূলের এই চোর নেতাগুলোর চোখের জল দেখবেন বলে, নাকি খেটে খাওয়া গরিব মানুষগুলোর চোখের জল দেখবেন বলে? একটা মা তার বাচ্চাকে নিয়ে কাঁদছে, একটা বাবা তার ভাঙা দোকানের সামনে দাঁড়িয়ে ভাবছে আমার ছেলেটার সামনের মাসে পরীক্ষার ফিস জমা দেওয়ার কথা, আমার মেয়েটার পড়তে যাওয়ার কথা, আমি টাকাটা কোত্থেকে জোগাড় করবো? এই বাবা আর এই মায়ের চোখের জল দেখবেন বলে ভোট দিয়েছিলেন, নাকি তৃণমূলের চোরগুলোর চোখের জল দেখবেন বলে ভোট দিয়েছিলেন? যদি তৃণমূলের চোরের চোখের জল দেখার জন্য ভোট দিয়ে থাকেন, তাহলে আসুন আমরা একসঙ্গে আদালতের কাছে এবং সরকারের কাছে আবেদন করি যেন একটা বিকল্প ব্যবস্থা করা হয়, একটা বিকল্প পথ বার করা হয়। যদি রিইন্সপেকশন করে, ফাইন করে এই বাড়িগুলোকে রেগুলারাইজ করার কোনো সুযোগ থাকে, যেন সেই সুযোগ দেওয়া হয়। যদি এই বাড়িগুলোর মধ্যে এমন কোনো বিপজ্জনক অংশ থাকে, কোনো একটা বারান্দা ঝুলছে, যে কোনো সময় ভেঙে পড়ে কোনো মানুষের আঘাত হতে পারে, কারোর প্রাণ যেতে পারে, শুধু সেইটুকু অংশকে ভাঙতে হবে, সেই বাড়ির লোকের সাথে কথা বলে সেই অংশটাকে ভেঙে ফেলা, এই ধরনের যদি ব্যবস্থা নেওয়ার থাকে, এই ব্যবস্থা আপনারা নিন। কিন্তু একটা বিকল্প পথ বার করুন, যাতে চোরেরা শাস্তি পায়
এবং এই খেটে খাওয়া মানুষগুলো তাদের জীবন তাদের জীবিকা যেন রক্ষা পায়।